নমস্কার। ভবানীর আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বে শুরুতেই যেটা দেখতে পাচ্ছি যে তারা তো পুরোপুরিভাবে একদম ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে এই কুন্দ আর ফুল্লরা মিলে। তো পারে না, সফল হয় না। তারা বলছে, আচ্ছা শোনো, তোমরা যে বলছো আমার মা চক্রান্ত করেছে, এই যে রামকৃষ্ণকে এনেছে, ওকে সব অধিকার দিচ্ছে, আমাকে বঞ্চিত করছে। তো শোনো না, বলছি যে কালকুটুরিতে না শুনেছি কয়েদিরা একদিন পর পর খাবার পায়। তা ওই দেবীপ্রসাদের কথা বলছে, খাবার পাচ্ছে তো? কুন্ত বলছে, এত বড় সাহস তোমার? চিৎকার করে উঠেছে। তো বলছে, সাহস আমার নয়, সাহস তো তোমাদের। তারা বলছে, কারণ তোমরা তো আমার মায়ের আশ্রয়ে এখানে আছো, তাই না? তো তারপরেও তোমাদের এত কথা ফুটছে কি করে? আর ফুল্লরাকে বলছে, তুমি তো দত্তকও নও, তুমি তো এমনি পড়ে আছো এখানে। তাহলে আমি যদি মাকে নালিশ করি, তাহলে বুঝতে পারছো তো তোমাদের অবস্থাটা কি হবে। তখন ওরা চুপ করে যায়। তো তারা বলছে, ঠিক আছে, আমি তাহলে আমার কাজে যাই। আর আমার মা না আমাকে খুব ভালোবাসে। আর এই যে রামকৃষ্ণর কথা বলছো, ও এসেছে বলেই আমি আমার আগের দুঃখ ভুলে একটু স্বাভাবিক হতে পেরেছি। হুম, তাই তুমি এইভাবে তোমরা আর এরকম কাজ আর কোনোদিনও করতে যেও না। এই বলে তারা নিজের কাছে চলে যায়। আর ভবানী এই সমস্ত শুনে মনে মনে ভাবে, যাক, মানে একটা বড় আঘাত তারাকে অনেক বড় করে তুলেছে, অনেক অভিজ্ঞ করে তুলেছে। মানে ওর এখন বোধ বুদ্ধি হয়েছে, ভালো খারাপ বোঝার বুদ্ধি হয়েছে তার। এটা ভেবে ভবানীর মনটা আনন্দ পায়। আর তারা নিজের কাজে চলে যায়। এবার দেখা যাচ্ছে অনেকগুলো সময় পার হয়ে গেছে। আর এই সময়ের মধ্যে ভবানী তার প্রজাদের জন্য অনেক কিছু করেছেন, তাদের কথা অনেক ভেবেছেন। বিধবাদের জন্য আলাদা করে পথ তৈরি করেছিলেন উনি, যাতে ওরা মানে একদম ভালোভাবে আহ, কাশীধাম যেতে পারে। আর ওইদিকে বহু মন্দির উনি সংস্কার করেছিলেন। তারাপীঠের মহাশ্মশানের পাশে তারাপীঠের মন্দিরেরও সংস্কার করেছিলেন উনি। এছাড়া রানী নিজে হাতে মেয়েদের পড়াশোনার জন্য পাঠশালাও তৈরি করেছিলেন। নারীদের ইংরেজি শিক্ষার জন্য তার অবদান ছিল অগ্রগণ্য। দেখা যাচ্ছে একদিন ভোরবেলা ভবানী ঘুমোচ্ছে, ঠিক সেই সময় মা ভবানী এসেছে তার কাছে। এসে বলছে, ভবানী, অনেক কষ্টের মধ্যে তোর জীবন অতিবাহিত হলো, অনেক কষ্ট সহ্য করলি তুই। এবার একটু এই সমস্ত থেকে বিরতি নে। এবার এবার একটু অন্য কিছু নিয়ে ভাব। তখন ভবানী বলছে, মানে? বলছে, একখানা জিনিস চাইতে এসছি, তোর কাছে দিবি? তখন বলছে, তোমাকে দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নেই মা, তুমি আমাকে আদেশ করো। মা ভবানী বলছেন যে, আমি বরানগরে প্রতিষ্ঠিত হতে চাই, তুই আমাকে নিজে হাতে সেখানে প্রতিষ্ঠা করবি। তখন ভবানী বলছে, তোমার মানে আজ্ঞা শিরোধার্য, তুমি যা বলবে, যেমনটা বলবে ঠিক তেমনটাই হবে। আমি তোমাকে প্রতিষ্ঠা করব বরানগরে। এমনিতেও সংসার আর আমাকে টানে না, সংসারে আর আমার কোনো কিছু নেই, আমার এখানকার সমস্ত কার্য এবার শেষ হয়েছে। এরপরেই দেখা যাচ্ছে ভবানীর ঘুমটা ভেঙে যায়। মানে ভবানী স্বপ্নাদেশ পেয়েছে। তাই ঘুম ভেঙেই বলছে, এ কেমন স্বপ্নাদেশ মা তোমার? ঠিক আছে, আমি বরানগরে তোমার মানে তোমাকে প্রতিষ্ঠা করব। সত্যি এই রাজ্যপাট, এই যুদ্ধ, এই সংসারের মোহমায়া আমাকে আর টানে না। আমার আর এখানে মন টিকে থাকতে চাইছে না মা, বাকি জীবনটুকু তোমার চরণেই কাটাতে চাই। এবার দেখা যাচ্ছে পরের দিন রানী সভা ডেকেছে। সেই সভাতে তার স্বপ্নাদেশের কথা সে সবাইকে বলে। বলছে, আমি দীর্ঘদিন নাটোরে রাজত্ব করেছি, নাটোরের রক্ষাকর্ত্রী হয়ে নিজের জীবন কাটিয়েছি। কিন্তু এখন এই রাজ্যপাট, এই যুদ্ধ, এই হানাহানি, এই সবের মধ্যে আমি আর থাকতে চাই না। আমি আমার জীবনের বাকি দিনগুলো মায়ের চরণেই কাটাতে চাই, মায়ের সেবাতেই থাকতে চাই। তাই আগামীতে নাটোরের সুরক্ষার দায়িত্ব, নাটোরের রাজ্যভার আমি আমার বাছা রামকৃষ্ণকে দিতে চাই। বলছে, আমি জানি তুমি নাটোরকে রক্ষা করে রাখবে। দয়ারাম দাদাকে বলছে, কিন্তু দয়ারাম দাদা, আপনার কিন্তু নিস্তার নেই, আপনাকে আমার বাছাকে সঠিক পথে চালনা করতে হবে। সে আমার বাছাকে সঠিক দিশা দেখানোর দায়িত্ব আমি আপনাকে দিয়ে গেলাম। দেয়ান মশাই বলছে, আপনার আদেশ শিরোধার্য রাজরানী। সে, কিন্তু আপনি কি সত্যি চলে যাবেন? বলে, হ্যাঁ, আর রাজ্যভার আমার দায়িত্ব রইল না। কৃষ্ণ বলছে, কিন্তু মা, আমি কি পারবো নাটোরকে রক্ষা করতে? বলে, পারবে তুমি, এ আমার চিরবিশ্বাস। কিন্তু তার আগে তোমায় কিছু পরীক্ষা দিতে হবে। প্রথমেই হবে তোমার বুদ্ধির পরীক্ষা। আর ঠাকুর রামপ্রসাদকে বলছে এই পরীক্ষাটা আপনিই নেবেন। তখন বলছে, ঠিক আছে, রাজরানী যখন বলছেন আমি নিশ্চয়ই এটা করব। এই বলে এবার প্রশ্ন করছেন। ঠাকুর রামপ্রসাদ বলছে, বাছা, তোমাকে আমি একটা ঘটনার কথা বলি, মন দিয়ে শোনো। বলছে, একবার দুই মা রাজার কাছে হাজির হয় বিচার চাইতে। সঙ্গে একখানা ছোট্ট দুধের শিশু, নিষ্পাপ, একরত্তি। দুজনেই বলে এই সন্তান তার। দুজনেই বলছে দুজনেই নাকি মা। তো এবার তুমি এটা কি করে বিচার করবে গো, বলো? তারা বলছে, এত কঠিন ধাঁধা? তখন ইন্দু বৌঠান বলছে, পারবে, পারবে, ঠিক পারবে, ভগবান যদি চায় ঠিক পারবে। রামকৃষ্ণ এবার বিচার করছে। জল্লাদকে ডাকবে, ডেকে বলবে ওই শিশুকে একদম দুভাগ করে দিতে আর দুই মাকে দিয়ে দিতে। দুজনেই সন্তান পেয়ে গেল। তখন
সবাই তো শুনে অবাক। তো দয়ারাম দাদা বলছে, এ তুমি কি উত্তর দিচ্ছ? সত্য বলছে যে একটু বুঝে উত্তর দাও, রাজাকে যে দয়ালু হতে হয়। তখন ভবানী বলছে, এরকম করলে তো শিশুটি মারা যাবে। আর ঠাকুর বলছে যে তাহলে তো এর দায় তোমার উপরে এসে পড়বে। তখন বলছে ঠাকুর, আমার যে উত্তর এখনো শেষ হয়নি। বলে, ও আচ্ছা, তাহলে বলো। তখন বলছে, ওই শিশুটিকে মারার আদেশ পেয়ে জল্লাদ সেখানে অবশ্যই আসবে। যে আসল মা, সে কি কখনো তার শিশুর মৃত্যু নিজের চোখে দেখতে পারে? তখন সে কি করবে, যে আরেকজন যে সেই বাচ্চাটার অধিকার দাবি করছে, বলবে যে আপনি বরঞ্চ তাকেই দিয়ে দিন। মানে সে তাকে দিয়ে দেবে তাও ভালো, কিন্তু সেই বাচ্চার মানে মৃত্যু সে দেখতে পারবে না। আর তখনই আমরা বুঝে যাব যে কে আসল মা। তখন সবাই সাধু সাধু বলতে থাকে। তো সবাই তো এবার সাধু সাধু করছে। তো এবার বলছে যে বিচারের পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো বাছা। ভবানী বলছে, এবার তোমার অস্ত্র শিক্ষার পরীক্ষা। ভবানী বলছে যে তোমার সত্য খুড়ো তোমার সাথে তারোয়াল যুদ্ধ করবে। যে তোমার উপস্থিত বুদ্ধির পরিচয় তো আমরা সকলেই পেলাম, কিন্তু এক প্রকৃত শাসককে বিপজ্জনক পরিস্থিতিতে তার রাজ্যবাসী রক্ষা করার জন্য হাতে তরোয়ালও তুলে নিতে হয়। দেখা যাচ্ছে সত্যের সাথে অস্ত্র শিক্ষার পরীক্ষা হচ্ছে, তাতেও রামকৃষ্ণ জিতে যায়। তো এবার তারা তো হাততালি দিচ্ছে। সত্য বলছে, দেখুন বৌঠান, খুড়োমশাই হেরে যাচ্ছে দেখে তার কি আনন্দ হচ্ছে। তারা বলছে, হ্যাঁ, কারণ উল্টো দিকে যে আমার ভাই, আর আমি এটা ভালো করেই জানি আমার ভাইয়ের জয় মানে খুড়োমশাইয়েরও জয়, আমাদের সকলেরই জয়। এই বলে সবাই খুব খুশি যে এতে ও মানে উত্তীর্ণ হলো। ভবানী এবার বলছে, বাছা, আজ থেকে নাটোরের রাজা হিসেবে তোমার যাত্রা শুরু হলো। আর রামকৃষ্ণর হাতে মানে মণিহার তুলে দিয়ে বলছে, এ ছিল তোমার বাবা মশাই রামকান্ত মৈত্রের। এই মণিহার এই রানীর ধন ছিল, আর আমি অনেক যুদ্ধ এই মণিহার দিয়ে জয় করেছি বাছা। তাই আমি এই তরোয়াল তোমার হাতে তুলে দিয়ে গেলাম। নাটোরের রাজা হিসেবে তোমার যাত্রা শুভ হোক, এই বলে আশীর্বাদ করছে। সে এসো, আজ থেকে এই সিংহাসন তোমার, এই বলে সিংহাসনে বসিয়ে দেয় রামকৃষ্ণকে। সত্য বলছে যে নাটোরের রানীর রাজত্বের পর্বে সমাধা হলো তাহলে। ভবানী বলছে, আসলে বড়নগরের মন্দির আমাকে ডাকছে, সেখানে আমাকে যেতেই হবে। তখন সত্যের বউ বলছে, তাহলে আপনি একা যাবেন না, আমরাও যাব আপনার সঙ্গে। আর তারা বলছে, তারার মা যেখানে, তারা আর তার গেছো বাবাও সেখানে। তখন রাজরানী বলছে যে বেশ তাই হোক তাহলে। এখানে তো ছোট রাজা রইলই সবকিছু সামলানোর জন্য, সত্য ঠাকুর আছে, দেয়ান মশাই আছে। দেখা যাচ্ছে ঠাকুর ঘরে রামকৃষ্ণ মা কালীর মূর্তি গড়েছে। ভবানী বলছে, আপনার হাতেই যখন মা রূপ পেলেন, তাহলে আপনি মায়ের গান গেয়ে আরতি করুন। ঠাকুর রামপ্রসাদও তখন সেই মতো করে গান গেয়ে আরতি করতে থাকে, আর সবাই ধ্যান মনে সেই আরতি দেখছে, শুনছে, পুজোর ঘরে আছে। দেখা যাচ্ছে ভবানীও বেশ ভক্তি ভরে মায়ের আরতি করছে এক মনে। রানী ভবানী শেষ জীবনে সংসার রাজ্যপাট থেকে সরে এসে মায়ের সাথে একাত্ম হয়ে কাটিয়েছিলেন। মায়ের পায়ে সঁপেছিলেন তার বাকি জীবন। অনেক সময় অতিবাহিত হয়ে গেছে এর মধ্যে। সন্ন্যাসী বিদ্রোহ, ৭৬-এর মন্বন্তর, সবারই সাক্ষী হয়েছেন রানী ভবানী। মানুষদের পাশেও থেকেছেন, তাদের সেবা শুশ্রূষা করেছেন, কিন্তু ওনার জীবনের মূল লক্ষ্য ছিল মায়ের সেবা করা। সেই সেবায় মন প্রাণ ঢেলে করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানী ভবানী। তিনি আজ আর নেই, কিন্তু তার কীর্তি ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থেকে যাবে। আর এইভাবেই শেষ হয়ে যায় রানী ভবানীর পর্ব। তো সবাই ভালো থেকো। আশা করি আজকের পর্ব সবার ভালো লাগবে। বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রেখো। টাটা।